শুনছেন স্বামীজি ও তার বাণী। আজ শেষ পর্ব। আজকের শিক্ষিত চিন্তাশীল মানুষের অনেকেই ধর্মকে আচরণ তো করেই না, পড়াশুনো বা বৌদ্ধিক চর্চার বিষয় হিসাবেও ধর্মকে শতহাত দূরে রাখে, অজ্ঞতার বিভ্রান্তির জন্ম দেয়। ধর্ম সম্পর্কিত তাদের অজ্ঞতা, বিভ্রান্তি, অনীহা ও অশ্রদ্ধা অম্লান বদনে তারা পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত করে। তাই আজকের অধিকাংশ তরুণ তরুণীর কাছে ধর্ম অত্যন্ত নিন্দনীয় জিনিস। এই মনোভাবের বীজ স্বামীজির সময়ও ছিল, কিন্তু এতটা ছিল না। এ সম্বন্ধে স্বামীজির উক্তি, আধুনিক সংস্কারকরা প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করে সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না। তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন। এর কারণ কি? কারণ তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাদের নিজের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন, আর তাদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝবার জন্য সাধনার প্রয়োজন সেই সাধনার মধ্যে দিয়ে যাননি। আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই, এবং ধর্মের জন্যেই যে সমাজের এই অবস্থা তা নয়, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা। আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে এর প্রতিটি কথা প্রমাণ করতে প্রস্তুত। আমরা স্বাধীন ভারতের সংবিধানে 1972 সালে সেকিউলার বা ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে দিয়েছি। ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মশূন্যতা বোঝানো হয়, তবে তাতে ভারতের জাতীয় চরিত্রেরই বিরোধিতা করা হয়। এই বিরোধিতাই আমরা অনেকে একযোগে করছি। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সেকুলার শব্দটি অর্থ করা উচিত প্রতি ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। সংযুক্ত যুক্তরাষ্ট্রের এক সময়কার হাই কমিশনার ডক্টর এল সিংভি তার সেকুলারিজম অ্যান্ড প্লুরালিজম ইন দ্য মডার্ন স্টেটস, দ্য মডার্ন এক্সপিরিয়েন্স ভাষণে বলেছেন, ইন্ডিয়ান সেকুলারিজম ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইটস ওয়েস্টার্ন cousin. It is rooted in the history and experience of an ancient civilization which does not oppose or reject religion, whereas in the West secularism developed on the basis of opposition to and rejection of religion. The state is obliged to keep all religions on an equal footing to ensure that there is no discriminations on grounds of religion, belief, race, caste, gender, or language, and that there should be complete protection of all religious, linguistic, and cultural minorities. Indeed, India rejected godless secularism or secularism in the Western sense. ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতা থেকে সম্পূর্ণ পৃথক। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার মূল রয়েছে এক সুপ্রাচীন সভ্যতার ইতিহাসে এবং অভিজ্ঞতায়। যে সভ্যতা ধর্মবিরোধী বা ধর্মবর্জিত নয়, পক্ষান্তরে পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতার ধারণা গড়ে উঠেছে ধর্ম বিরুদ্ধাচরণ এবং ধর্মকে অস্বীকার করার মধ্য দিয়ে। রাষ্ট্র সব ধর্মকে সমভূমিতে রাখতে অঙ্গীকারবদ্ধ। তার জন্য জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গভিত্তিক সব রকম ভেদই বর্জনীয়, এবং ভাষা, ধর্ম ও সংস্কৃতির মাপকাঠিতে যারা সংখ্যালঘু তাদের সকলেরই স্বার্থ রক্ষা করা কর্তব্য। ঈশ্বরবিহীন ধর্মনিরপেক্ষতা বা পাশ্চাত্য অর্থে যে ধর্মনিরপেক্ষতা বোঝায়, ভারত তাকে সত্যিই অস্বীকার করেছে। তবে কেন শিক্ষার ক্ষেত্রে ধর্মকে যুক্ত করতে আমরা দ্বিধা করি? স্বামীজি বলেছিলেন, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলে মনে করি। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। ধর্ম এবং তার সঙ্গে আধুনিক বিদ্যা, এই ছিল শিক্ষা আদর্শের মূল কথা। অজ্ঞতাই অপ্রেমের জন্ম দেয়। ধর্ম সম্বন্ধে সুস্থ ও অবাধ চর্চার মাধ্যমেই ধর্ম সম্পর্কীয় ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। সুস্থ চর্চার জন্য পথপ্রদর্শক হতে পারেন সর্বধর্ম গ্রহিষ্ণুতার যুগ্ম বিগ্রহ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ।
একজন ভারতপ্রেমিক ব্রিটিশ সাংবাদিকের বই থেকে এখানে উদ্ধৃতি দিচ্ছি। দি এলাইটস মানে ইন্ডিয়ান এলাইটস সো কল্ড সেকুলারিজম inevitably degenerates into disrespect for religion. But the vast majority of Indians who do not enjoy the benefits of modernity still believe that religion is one of the most, if not the most important factors in their lives. I have to admit to believing that the West is paying a very heavy price for its lack of religion, but it has made the economic progress to achieve their goals of life. Epithermal, em- epithermal through they may be. That I think is manifestly wrong is to disturb the religious beliefs of those who have no hope of their other comfort, which is exactly that what we have taught and are still teaching the Indian elite to do. Not surprisingly, this is producing a blacksmith in India, Hindu fundamentalism. The greatest Indian leader of the country, Mahatma Gandhi, was a deeply religious man. He believed that in India, at least, politics needed religion. In his autobiography, he said, I can say without the slightest hesitation and yet in all humility that those who say religion has nothing to do with politics do not know what religion means. রাজনীতি যখন জীবনের অঙ্গ, তখন তাদের বিশুদ্ধ ধর্ম ঢুকলে রাজনীতির অধঃপতন হবে না, তার মঙ্গলময় রূপই আমরা দেখতে পাব। লক্ষণীয় এই যে মাঠ টালির ওপরে উদ্ধৃত কথাগুলির সঙ্গে স্বামীজির চিন্তার মিল প্রায় সর্বাংশে। যদি বিবেকানন্দের দ্বারা প্রভাবিত না হয়েই মার্ক টালি সম্ভবত কথাগুলি বলেছেন। স্বামীজি তার সময়কার ভারতবর্ষের সমস্যা সম্বন্ধে বলতে গিয়ে দারিদ্র্যের পরেই অশিক্ষার কথা বলেছেন। এই অশিক্ষা এখনকারও সমস্যা। সরকার এখন সংবিধান সংশোধন করে প্রাথমিক পর্যায়ের শিক্ষাকে মৌলিক অধিকারের বা ফান্ডামেন্টাল রাইটের আওতায় আনতে চাইছেন। যদি তা হয় তবে বলতে হবে স্বামীজির কথা আমরা একটু মানলাম। এ প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দজির শিক্ষা প্রসঙ্গে একটি ভাষণ মনে পড়ছে। তাতে তিনি লিখেছেন, অশিক্ষার থেকে কুশিক্ষা আরও খারাপ। অশিক্ষিত লোক ক্লিন স্টেট, তাতে নতুন কিছু লেখা যায়, ক্লিন স্লেট। কুশিক্ষিত লোক তা নয়, তার কুশিক্ষার দাগ মোছা কঠিন। এই কুশিক্ষার কথা স্বামীজিও বলেছেন। তাকে তিনি বলেছেন নেতিবাচক শিক্ষা। যে শিক্ষা মানুষকে কতগুলো নেতিবাচক শিক্ষার সমষ্টি করে তোলে, শিক্ষার্থী তার নিজেকে শক্তিকে আস্থা হারিয়ে ফেলে, তার সঙ্গে সঙ্গে রসদ্ধা করতে শুরু করে তার পূর্বপুরুষদের এবং দেশের সভ্যতা ও সংস্কৃতিকে। স্বামীজি তার বিখ্যাত স্বদেশ মন্ত্রে যে পরানুকরণ, পরানুবাদ, পরমুখাপেক্ষা এবং দাসসুলভ জঘন্য নিষ্ঠুরতার জন্য ভারতবাসীকে কষাঘাত করেছেন, তা ওই নেতিবাচক শিক্ষা বা কুশিক্ষার ফলশ্রুতি। সামাজিক শিক্ষিত ভারতবাসীর মধ্যে দেশপ্রেম ও স্বজাত্যবোধের অভাব দেখে মর্মাহত হয়েছিলেন। স্বামীজির মানসকন্যা নিবেদিতা স্বামীজির মতো সেই অভাব লক্ষ্য করে ভারতবর্ষের জাগরণের জন্য জাতীয়তাবাদী জাগরণের সবার আগে স্থান দিয়েছেন এবং সেই চেষ্টায় প্রাণপাত করেছেন। দুঃখের বিষয় এই জাতীয়তাবোধেরই একান্ত অভাব স্বাধীন ভারতের বুদ্ধিজীবী, রাজনৈতিক ও গণমাধ্যমের লোকেদের মধ্যে। শুধু তাই নয়, তাদের অনেকের মধ্যে জাতীয়তা শব্দটি অত্যন্ত সংকীর্ণ অর্থবোধক, অথচ এরাই দেশের প্রভাবশালী অংশ। তাই গোটা দেশেরই সাধারণভাবে জাতীয়তাবোধের অভাবে ভুগছে। গণমাধ্যম কীভাবে জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব সঞ্চার করে সে সম্বন্ধে রাষ্ট্রপতি কালামের মন্তব্য এখানে উদ্ধৃত করা যেতে পারে। সে সম্বন্ধে ভারতে আমরা নিজেদের শক্তি, আমাদের নিজেদের সাফল্য সম্পর্কে কেন এত হতবুদ্ধি, কেন এত দ্বিধার ভাব আমাদের? এত বিশাল আমাদের দেশ, আমাদের ভাণ্ডারে কত না বিস্ময়কর সাফল্যের কাহিনী, কিন্তু আমরা যেসব কীর্তি গাথাকে
কেন স্বীকার করতে চাই না? সারা পৃথিবী গমের উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ আমরা। চালের উৎপাদনের ক্ষেত্রেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দুধ ভারতেই পাওয়া যায়। দূর নিয়ন্ত্রিত কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমাদের স্থান পৃথিবীতে 1 নম্বরে। আপনারা ডক্টর সুদর্শনের উদাহরণ নিন। তিনি উপজাতি বনবাসীদের প্রায় একটিকে স্বনির্ভর এবং আত্মপ্রত্যয়ে ভরপুর করে গতিশীল করেছেন। এমন লক্ষ লক্ষ উদ্দীপনায় ভরা সাফল্য থাকা সত্ত্বেও আমাদের সংবাদ মাধ্যমগুলি কেবল হতাশা, ব্যর্থতা এবং সর্বনাশের সংবাদ মাধ্যমেই নিজেদের ডুবিয়ে রেখেছে। একবার তেল আবিবে বসে একটি ইসরায়েলের সংবাদপত্র পড়ছিলাম। তার আগের দিনই এখানে হামাসদের প্রচণ্ড বোমাবর্ষণ এবং তীব্র আক্রমণে অনেকের মৃত্যু হয়েছিল। কিন্তু কাগজের প্রথম পাতায় বড় সচিত্র সংবাদ হলো একজন ইহুদি ভদ্রলোক কেমন করে তার মরুভূমির জমিকে 5 বছরের মধ্যে অর্কিডের সুন্দর বাগান আর সবুজ শস্য ভাণ্ডারে পরিণত করেছেন। এই প্রেরণাদায়ক ছবি সবাইকে উদ্বুদ্ধ করেছে। খবরের কাগজের ভিতরের পাতায় বোমাবর্ষণ, মৃত্যু, আক্রমণের খবর ছাপা হয়েছিল। অন্য সব খবরে যেন এই দুঃসংবাদগুলি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু আমরা ভারতের সংবাদপত্রগুলি পড়ি কেবল মৃত্যুর খবর, অসুস্থতার সংবাদ। আমরা সন্ত্রাসবাদের খবর পড়ি, অপরাধ জগতের খবরাখবর। কেন আমরা এত নেতিবাচক মানসিকতার শিকার? রাষ্ট্রপতি কালাম তার সম্প্রতি প্রকাশিত ইগনাইটেড মাইন্ডস বইটিতেও এই নেতিবাচক মানসিকতাকেই ভারতের প্রগতির প্রধান অন্তরায় বলে মনে করেছেন। আমাদের মনোভাবের মধ্যে কোনো সমস্যা আছে, আমরা শুধু সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই সফল হতে সক্ষম। এই ধারণা বোধহয় আমরা ঝেড়ে ফেলতে পারছি না। এই জড়তা আমাদের জাতীয় মানসিকতাকে গ্রাস করেছে। এই জড়তার ফল হেরে যাওয়ার মনোভাব, বিশ্বায়ন, অর্থনৈতিক দুর্নীতি, দুর্দিন, মুদ্রাস্ফীতি, আঞ্চলিক বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি ভারতের সমস্যাগুলির ক্ষেত্রেও আমি বেশি চিন্তিত। বর্তমান ভারতের সমস্যা পরিপ্রেক্ষিতে আধুনিককালের দুই চিন্তাশীল ব্যক্তির মনোভাব আমরা পেলাম। শতাধিক বছর আগেও ধর্মবোধ, জাতীয়তাবোধ এবং আত্মপ্রত্যয় সমন্বিত এই ইতিবাচক মনোভাবই স্বামীজি নারী পুরুষ নির্বিশেষে সর্বসাধারণের মধ্যে সঞ্চারিত হতে চেয়েছিলেন। তার স্বপ্নের ভারতবর্ষের রূপায়ণের জন্য, নারীদের জন্য তার কি বিশেষ বাণী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি পুরুষের জন্য যা বলে থাকি, নারীদের ক্ষেত্রেও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে সব কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিসই সহস্র গুণ বেশি রয়েছে। রবীন্দ্রনাথ যখন রোমা রোলাকে ভারতবর্ষ চেনার জন্য বিবেকানন্দ পড়তে বলেছিলেন, তখন তিনিও এই কথা বলেছিলেন, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। নিজেদের শক্তি ও সম্ভাবনাকে চেনার জন্যেই ভারতবর্ষের প্রয়োজন বিবেকানন্দকে।